আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব পবিত্র মাহে রমজান উপলক্ষে 4টি মজাদার ইফতারের রেসিপি। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করা যাক। শেয়ার করব ফুলকো মসমসে পারফেক্ট একটা বেগুনি রেসিপি। ইফতারি টেবিলেতে বেগুনি না থাকলে ইফতারিটাই যেন অসম্পূর্ণ লাগে। আর একটা পারফেক্ট বেগুনি বানাতে কিন্তু আমাদের অনেক রকম ঝামেলা পোহাতে হয়। বেগুনি বানালেও বেগুনি বানানোর পরই দেখা যায় বেগুনি নেতিয়ে যায়, ফুলকো মসমসে হয় না। এই রেসিপিতে বেগুনি ভাজলে বেগুনি ভাজার পরে দীর্ঘ সময় মসমসে থাকবে এবং সেই সাথে হবে ফুলকো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহ। রেসিপি শুরু করার জন্য ফার্স্টে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যেহেতু আমার ছোটো বেবি আছে, আমি এখানে ঝালটা কম দিয়েছি। চাইলে এখানে আপনারা 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। তারপর সমস্ত উপকরণ একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে দিব এখানে অল্প অল্প করে। অল্প অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা এতটা মসৃণ করতে হবে এবং ফ্লাফি করতে হবে, তাতে করে কিন্তু আমাদের বেগুনিগুলো অনেক বেশি ফুলকো এবং মচমচে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই বেসনটাকে কিন্তু আমি আগে থেকে চেলে রেখেছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেসনটাকে চেলে নিতে। বেসনটা চেলে নেওয়ার পর বেসনের মধ্যে যদি কোনো দলা থাকে সেগুলোকে অবশ্যই ফেলে দেবেন। আর এই বেসনটা চেলে নেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ফুলকো এবং মচমচে হবে। তো দেখুন, এখানে আমি 1 কাপ পানি প্রথমত দিয়েছি। আর এই ব্যাটারটাকে কিন্তু অনেক বেশি সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 8 থেকে 9 মিনিট এগুলোকে ফেটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নিতে নিতে দেখবেন এটার কালার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে 2 চা চামচ চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। চাল এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো কর্নফ্লাওয়ার তো সবার ঘরে সবসময় থাকে না, চালের গুঁড়ো দিলে কিন্তু এই বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডারটা দিইনি, বেকিং সোডাটা দিয়েছি। বেকিং পাউডারের চেয়ে বেকিং সোডাটা দিলে বেগুনি ভাজার পরে অনেক সময় ক্রিস্পি থাকে এবং অনেক বেশি ফুলকো হয়। তো আপনারা চাইলে এই পর্যায়ে হাফ চা চামচ বেকিং পাউডারও দিয়ে নিতে পারেন। তো এখানে আমি আরও 3 চা চামচ পানি অ্যাড করেছি পরে। টোটালে আমার এখানে 1 কাপ 3 চা চামচ পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে। সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে হাতের মধ্যে কোট করে নিয়েছি। দেখুন আঙ্গুলটা কিন্তু সুন্দরভাবে কোট হয়ে গেছে এবং ড্রপ করে পড়তেছে। এখন আমি এটাকে চেক করে নিব। দেখুন 1 কাপ পানি নিয়েছি, তার মধ্যে বেসনের গোলাটাকে ছেড়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা উপরে ভেসে উঠেছে। যদি ডুবে থাকতো তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হতো না। যখন দেখবেন যে ব্যাটারটা এরকম ভেসে উঠবে সে পর্যায়ে বুঝে নেবেন এটা একদম পারফেক্ট হয়েছে। তারপর এখানে আমি কিছু বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনটা আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আমি কয়েক মিনিট এই পানির মধ্যে বেগুনটাকে ডুবিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখলেই হবে। তারপর যতটা সম্ভব বেগুন থেকে একদম পানিটাকে মুছে শুকনো করে নিতে হবে। বেগুনের গায়ে কিন্তু এক্সট্রা কোনো পানি থাকা যাবে না। আর এক্সট্রা কোনো পানি থাকলে কিন্তু বেগুনটা একদম ভাজার পর চুপসে যায় এবং নরম হয়। তো চেষ্টা করবেন বেগুনটাকে খুব ভালো করে মুছে নিতে। তারপর দেখুন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে বেগুনগুলো দিয়ে নিলাম। একসঙ্গে অনেক বেগুন ব্যাটারের মধ্যে দিতে যাবেন না। বেগুন বেশিক্ষণ দিয়ে রাখলে কিন্তু বেগুনগুলো নেতিয়ে যাবে। তো চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে বেগুনগুলো দিয়ে ভেজে নিতে। এইদিকে দেখুন আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর একটা একটা করে বেগুনের স্লাইস আমি দিয়ে দিচ্ছি। আর বেগুনের স্লাইসগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। যখন এক পাশটা ফুলকো হবে, মানে একটু ফুলে উঠবে, কালার চেঞ্জ হবে, সে পর্যায়ে আমি বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে কোনোভাবে কমাতে যাবেন না, বাড়াতে যাবেন না। কমাতে গেলেও দেখা যাবে যে বেগুনিগুলো চুপসে যাবে আর অনেক বেশি তেল চুপ করবে। আর হাই হিটে রাখলেও দেখবেন যে বেগুনিগুলো একদম অনেক বেশি তেল চুপ করবে। তো মিডিয়ামে রেখে এই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বেগুনিগুলো ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। খুব তাড়াতাড়ি বেগুনিগুলো উঠিয়ে নিলে বেগুনিগুলো কিন্তু অত বেশি ক্রিস্পি হবে না। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে। এভাবে আমি সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়েছি। এই বেগুনগুলো ভাজার পরে দীর্ঘ সময় আমার ক্রিস্পি ছিল।
তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন এবং চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমি আওয়াজ শুনিয়ে দিচ্ছি, দেখুন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে। ডিম ও আটার তৈরি এই নাস্তাটি যে একবার খাবে সে তো রোজ রোজ এই নাস্তাটি খাওয়ার বাহানা খুঁজবে। আজকে পর্বে শেয়ার করব সুপার টেস্টি একটা নাস্তা রেসিপি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, আর আসছে রমজানের ইফতারিতে রাখতে পারেন। ইফতারি টেবিলে এমন একটি টেস্টি নাস্তা থাকলে কিন্তু ইফতারি টেবিলটা একদমই জমে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। মিক্সিং বোলের মধ্যে আমি একটা নিয়েছি ছোট সাইজের আলুটাকে গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলের মধ্যে আমি আরও 2টা ডিম ভেঙে নিয়ে নিব, 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি এবং 2 চা চামচ ধনিয়া পাতা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্সড করে নিয়ে নিব। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে মিক্সড করে নিতে হবে। তো এই বাটিটাকে এবার একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিব 1 কাপ আটা, 2 থেকে 3 চা চামচের মতো চালের গুঁড়া, এটা শুকনো চালের গুঁড়া ছিল, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের বেশি জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা এবং সামান্য গোটা জিরা, 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা বেশি হলে নাস্তাটা খেতে বেশি মজার হয় এবং 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। 1 কাপ পানি দিয়ে এই সমস্ত উপকরণকে ভালো করে মিক্সড করে নিব। এখানে ব্যাটারটাকে অনেক বেশি ভারী মনে হচ্ছে, তার আগে এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 কাপের একটু সামান্য কম পানি। টোটালে এখানে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। মিক্সড করলেই হবে, সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার দরকার নেই। এবার ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা আঙ্গুল কোট করলে সুন্দরভাবে কোট হচ্ছে এবং ব্যাটারটা স্লোলি পড়তেছে। তারপর দেখুন চলে আসলাম চুলাতে এবং ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা রেগুলার যেভাবে ডিমটা ভাজি সেভাবে ডিমটা ভেজে নিব। মানে আগে থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট আমি রান্না করে নিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি ডিমটাকে খুব সাবধানতার সাথে উল্টিয়ে দিব। এবার আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে লো আঁচে রান্না করে নিব, যাতে ভিতর থেকে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে আমি পিসেস করে কেটে নিচ্ছি। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তাতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে এভাবে লম্বা লম্বা করে কাটলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে আমি সমস্ত ডিমগুলোকে পিসেস করে কেটে নিয়েছি। এবার সমস্ত ডিমের পিসেসগুলো আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। ওই ফ্রাই প্যানে আমি আবারও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। দেখুন ডিমগুলো ভাজার পর কত সুন্দর লাগতেছে। এবার আগে থেকে যে গোলাটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেই গোলার মধ্যে ডিমের একটা পিস দিয়ে ভালো করে কোট করে নিলাম। আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ডিমের পিসেসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার 1 মিনিট পরে লক্ষ্য করবেন যে নাস্তাগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। একটা পাশ যখন হয়ে আসবে তখন নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিব। তবে নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। লো আঁচে ভাজলেও নাস্তাগুলো ভালো হবে না বা ফুলবে না, আর হাই হিটে ভাজলেও কিন্তু নাস্তাগুলো অনেক বেশি তেল চুপ করবে। তাই মিডিয়াম আঁচেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এবার নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর সামনে তো রমজান চলেই আসলো। এই রমজানের ইফতারিতে সবাইকে অনুরোধ করব এভাবে একবার এই নাস্তাটা তৈরি করতে। আশা রাখছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখুন
সমস্ত নাস্তাগুলোকে আমি এবার একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের গরমা গরম ডিম এবং আটা তৈরি নাস্তাটি। এবার কাছে থেকে একটা নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। নাস্তাটা কিন্তু একদম সুপার ক্রিস্পি এবং টেস্টি হয়েছে। আওয়াজ শুনিয়ে দিচ্ছি, দেখুন আমার নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই নাস্তাটা আপনি যখন খাবেন তখন আপনি সিঙ্গারা, কচুরি কিংবা বেগুনি খাওয়ার কথাই ভুলে যাবেন। এত বেশি টেস্টি এবং মজার হয় যে বারবার এই নাস্তাটাই আপনি তৈরি করতে চাইবেন এবং খেতে চাইবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি করে দেখাবো ফুলকপির পাকোড়া। রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন। এখানে আমি ফুলকপির পাকোড়ার জন্য নিয়েছি 450 গ্রাম ফুলকপি এবং ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ফুটন্ত গরম পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে এগুলোকে 6 থেকে 7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে এর ভিতরে মশলাটা রেডি করে নিব। আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচের কম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, 1/3 কাপ চাউলের গুঁড়া। চাইলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন। তারপর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলো আমি ময়দার মিশ্রণের সঙ্গে মিক্স করে নিব। এখন আমি পানি ঝরিয়ে রাখা ফুলকপির ফুলগুলোকে দিয়ে দিব। মশলার সঙ্গে আমি ভালো করে ফুলকপিগুলোকে কোট করে নিব। এখন উপর থেকে সামান্য পরিমাণ পানি দিয়ে ফুলকপিগুলোকে মশলার সঙ্গে আরো ভালো করে মিক্স করে নিব। আমার ফুলকপিগুলোকে কোট করা হয়ে গেছে। এগুলো এখন ভাজতে চলে যাব। চুলাতে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব গরম হয়ে গিয়েছে তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। 4 থেকে 5 মিনিট ভাজলে কিন্তু ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার ফুলকপিগুলো যেহেতু ছোট, 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আমি একদম ক্রিস্পি করে ভেজে নিব। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব যাতে ফুলকপি চারপাশটাই সুন্দর করে ভাজা হয়ে যায়। এই তো আমার প্রথম ব্যাচের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি ফুলকপিগুলো ভেজে নিব। এভাবে ফুলকপি পাকোড়া করলে ছোট বাচ্চারা ভীষণই খুশি হয়। এরকম ফুলকপি পাকোড়া থাকলে কিন্তু বিকেলের চায়ের সঙ্গে আড্ডাটা একদমই জমে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলকপির পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। ফুলকপির পাকোড়াগুলো ভীষণই ভীষণই ক্রিস্পি হয়েছে। প্রতিটা ফুলকপি আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, কোনোটা পুড়ে যায়নি। আর ভিতর থেকে একদমই সফট হয়ে গিয়েছে, যেহেতু আমি ছোট করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। একদম পপকর্ন স্টাইলে কিন্তু ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। আমি একটা ফুলকপি পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আজকে শেয়ার করব বিকেলবেলার ভীষণই মুখরোচক একটা ক্রিস্পি নাস্তা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসা যাক। তো চলে আসলাম চুলাতে। চুলাতে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ রেগুলার তেল। তেলটা আমি একটু ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। 1 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা যে যা টেস্ট বুঝে দেবেন।
এই রেসিপিটা করতেছি আমার যেহেতু ছোট বেবি আছে তারাও খাবে, যার কারণে আমি একটু ঝালটা কম দিয়েছি। এবার পেঁয়াজ এবং মরিচটা একটু নেড়েচেড়ে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিব টমেটোটা সফট হওয়া পর্যন্ত। এরপর টমেটোটা একটু ভালো করে গলা পর্যন্ত অপেক্ষা করবো, একদম না গলিয়ে ফেললেও কোনো সমস্যা নেই। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজর কুচিটা দিলে নাস্তাটা ভীষণ হেলদিও হবে এবং খেতেও ভালো লাগবে। গাজর কুচিটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ গাজর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। আর গাজরটা খুব চিকন করে স্লাইস মানে হচ্ছে গ্রেট করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস, এটা আমার রান্না করা শেষ। এখন এটাকে একটু সাইড করে রেখে দিলাম। এখানে আমি আর 1 থেকে 2 টেবিল চা চামচ তেল দেওয়ার পরে এখানে একটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমে একটু স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে দিব। তারপর ডিমটাকে আমি একটু ভেঙে দিব। নেড়েচেড়ে একদম ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডিমটাকে কিন্তু স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে পেঁয়াজ এবং গাজরের মিশ্রণের সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। ঠিক এই মুহূর্তে আমি এখানে 1 চা চামচ সয়া সস দিয়েছিলাম। তারপর সয়া সসটা দেওয়ার পর সমস্ত মিশ্রণের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিব। এরপর আমি হচ্ছে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও নেওয়া যাবে। স্বাদ অনুযায়ী লবণ, একটা ছোট চামচের অর্ধেক পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এবং একটা নুডলসের মশলা দিয়েছি। চাইলে এখানে চাট মশলাটা ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে চাট মশলা ছিল না, যার কারণে আমি নুডলসের মশলাটা দিয়েছি। এরপর যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছি, ঠিক সেই কাপ মেপে 2 কাপ হচ্ছে পানি অ্যাড করেছি। এই ব্যাটারটা বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ভারী করব না। এটা হচ্ছে কোটিং, এটার মধ্যে আমি নাস্তাগুলোকে কোট করব। এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলো দিয়ে যে আমি নাস্তা তৈরি করব, সে প্রিপারেশনে চলে যাব। এখান থেকে আমি একটা ব্রেড নিয়ে নিলাম, একটা পিঁড়ার উপর নিয়ে একটা বেলুনের সাহায্যে এটাকে আমি একটু বেলে নিব। আপনার চাইলে ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা থাকে এটা আগেই বাদ দিয়ে দিতে পারেন। আমি এগুলোকে একটু বেলে নেওয়ার পর চারপাশের যে অসমান অংশগুলো মানে ব্রাউন কালার অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিব। আর এই ব্রাউন কালার হচ্ছে ব্রেডটা আমি ফেলে দিব না, পরবর্তীতে আমি এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিব। তারপর এই যে আমরা যে ব্রেডটা কেটে রেখেছিলাম তার উপর থেকে 1 চা চামচ হচ্ছে টমেটো সস দিয়ে এটাকে স্প্রেড করে দিব। এই টমেটো সসটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে ভীষণ মজার হয়। খুব ভালো করে চারপাশে আমি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি যে ডিমের হচ্ছে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর ভিতরে দেওয়ার পর উপর থেকে কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছি এবং চারপাশের মানে চারপাশে একটু সিল করে দিলাম। ভিতরে টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে কোট করতে কোনো সমস্যা হবে না, খুব ভালো করেই সিল হয়ে যাবে। তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এবার নাস্তাটাকে ডুবিয়ে কোট করে নিব। এটাকে ব্যাটারের মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে। তারপর দেখুন এগুলো ভাজতে আমি চলে আসলাম চুলাতে। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর একে একে নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তারপর আমি উল্টিয়ে দিব। এখানে আমার ফ্রাই প্যানে মোটামুটি হচ্ছে 4টার মতো নাস্তা দেওয়া যাবে। তবে হচ্ছে খুব বেশি নাস্তা দিলেও কিন্তু উল্টানোর সমস্যা হয়। তো আমি হচ্ছে 3টা দেওয়ার পরে সেগুলোকে একটু উল্টিয়ে দেওয়ার পরে একটু জায়গা করে নিয়েছিলাম। তারপর আরেকটা নাস্তা দিয়েছি। একটা পাশ হয়ে আসলে কিন্তু এগুলো উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমি ভেজে নিব 4-5 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। হাই হিটে নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি তেল সোক করবে। তারপর এপাশ ওপাশ করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নাস্তাগুলোকে আমি নামিয়ে নিব।
নাস্তাগুলো যে এত বেশি টেস্টি হয়, নাস্তাগুলো যখন আপনি বানাবেন এবং বাড়িতে সবার সামনে পরিবেশন করবেন তখন তো অবশ্যই সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এক এক করে নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো চাইলে কিন্তু আপনি টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর ভিতরে যেহেতু টমেটো সস দেওয়া আছে তার কারণে আমি টমেটো সসটা দিলাম না। তারপর দেখুন নাস্তাগুলোর আওয়াজ আমি শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিতরে মোজারেলা চিজটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ মজার হয়, যা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।